দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। আজ আমাদের আলোচনার বিষয় মাটির স্বাস্থ্য উন্নয়নের জন্য সর্বোত্তম ব্যবস্থাপনা পদ্ধতি। এ ব্যাপারে আলোচনা শুনবেন, তার আগে দুটি কৃষি সংক্রান্ত ঘোষণা। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের ২৮ জুন ২০২৩ সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের।
VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSKগুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। শুরু হচ্ছে ম্যাটিক্স কৃষি পাঠশালা। আজকের আমাদের আলোচনার বিষয় বেস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস ফর প্রমোটিং বেটার সয়েল হেলথ, মাটির স্বাস্থ্য উন্নয়নের জন্য সর্বোত্তম ব্যবস্থাপনা পদ্ধতি। এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি ডক্টর সৈকত কুমার বসু, কৃষি বিজ্ঞানী ও পরিবেশবিদ। ডক্টর বসু, আপনাকে রেডিও জেউইতে স্বাগত। নমস্কার। আজকে আপনাদের অনুষ্ঠানে এসে আমিও খুব আনন্দিত, খুব ভালো লাগছে। ধন্যবাদ। সঙ্গে রয়েছে আমি সুব্রত চক্রবর্তী। ডক্টর বসু, আপনার কাছে প্রথমে যে কথাটি জানতে চাইব যে এই মাটির স্বাস্থ্য বা উন্নত মাটির স্বাস্থ্য যদি কথা বলি, ইদানিং প্রচুর চর্চিত হচ্ছে।
এই ব্যাপারটা কি ঠিক? আচ্ছা, যেরকম আমরা মানুষের স্বাস্থ্য বা চাষাবাদের ক্ষেত্রে আমরা প্রাণীর স্বাস্থ্য এগুলো যে করি প্রাণীজ সম্পদের ক্ষেত্রে, এখন সারা পৃথিবী জুড়েই এইটা প্রথম হচ্ছে গিয়ে উন্নত দেশগুলোতে প্রথম এগুলো মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে প্রথম এটার প্রচলনটা হয়। সেটা কি না আমরা ক্রমাগত লক্ষ্য করছি সারা পৃথিবী জুড়েই কৃষিযোগ্য যে জমি তার যে মাটির যে কোয়ালিটিটা, অর্থাৎ তার মধ্যে যেসব অনুখাদ্য খাদ্য থাকা উচিত, যে সমস্ত জৈব যৌগ থাকা উচিত বা যে সমস্ত প্রাণীকুল থাকা উচিত, সেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তার ফলে মাটির স্বাস্থ্যের ক্ষেত্রে তার একটা প্রভাব পড়ছে। মাটির স্বাস্থ্য বলতে কি, অর্থাৎ চাষ করলে আমরা অনুরূপ চাষ পাচ্ছি না, বা চাষ করলে সেই সমস্ত গাছগাছালি যেগুলোকে আমরা চাষ করছি বা ক্রপ যেগুলোকে গ্রো করছি সেগুলো সঠিক মাত্রায় তার প্রোডাকশন হচ্ছে না। এই সমস্যা যখন আমরা দেখতে পাই তখনই সেই ক্ষেত্রে আমরা একে মাটির স্বাস্থ্যর কথাটা বলে থাকি। বিশ্বব্যাপী আজকে কিন্তু মাটির স্বাস্থ্য নিয়ে পর্যালোচনা চলছে। দেখবেন যে সারা পৃথিবীতে এখন মৃত্তিকা দিবসে মাটির স্বাস্থ্য নিয়ে সব থেকে বেশি আলোচনা হয় এবং গবেষণা ক্ষেত্রেও এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। তার কারণ কৃষির ভবিষ্যৎ ধরে রাখার জন্য, বিশেষ করে টেকসই কৃষির যে কথা আমরা বলি সাস্টেইনেবল এগ্রিকালচার, তার ক্ষেত্রেও এই মাটির স্বাস্থ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদম। এবারে আমাদের তো মোটামুটি মাটির স্বাস্থ্য নিয়ে যে কথাটা আলোচনা চলছে আজকের, ইদানিং বহু কৃষক বন্ধুদের মধ্যে কিছুটা হলেও একটু সচেতনতা বাড়ছে বিভিন্ন প্রচার মাধ্যমের দৌলতে। কিন্তু অত্যাধিক পরিমাণের এই যে রাসায়নিক সারের ব্যবহারের ফলে যে একটা কৃষি দূষণ ঘটছে, সেই মোকাবিলার জন্য মাটির স্বাস্থ্যের উন্নত যে ব্যবস্থাপনা সেটা কেমন হওয়া প্রয়োজন? কেমন হওয়া প্রয়োজনের প্রথমটা হচ্ছে যে আমাদের চাষি ভাইদের মধ্যে, বিশেষ করে আমাদের দেশে যেটা দেখেছি কৃষকদের মধ্যে আরেকটু এই সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে, অর্থাৎ এডুকেশনাল অ্যাওয়ারনেসটার একটা প্রয়োজন রয়েছে। তারা যে একেবারে এই সম্পর্কে জানেন না তা নয়, কিন্তু অনেকেই কার্যকরী ক্ষেত্রে বছরের পর বছর যে চাষ পদ্ধতিটা তারা করে আসছেন সেটা থেকে অনেক সময় চাষি ভাইরা সরতে চান না। এটা একটা মানুষের স্বভাব। এটা যে মানে সেই গ্রাম বাংলায় যে একটা কথা রয়েছে, দেখা দেখি চাষ পাশাপাশি বাস, একদম সেই যে আমি আমার পূর্বপুরুষরা যে চাষ করেছে বা ধরুন যে ধরনের মানে ক্রপ চাষ করে এসছে আমরা তার থেকে অনেক সময় সরতে চাই না। কিন্তু সময়ের পরিবর্তন হচ্ছে, আগের থেকে আমাদের দূষণ বেড়ে গেছে, জনসংখ্যা বেড়ে গেছে, আমাদের খাদ্যাভ্যাস বদলে যাচ্ছে, তার সাথে তো কৃষিতেও একটা প্রভাব পড়ে। সেই প্রভাবের জায়গা থেকে দাঁড়িয়ে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যেটা আপনি এক্ষুনি বললেন, যে এটা ভারতবর্ষ বলে না, সারা পৃথিবীতে আমরা দেখতে পাই যে কৃষক ভাইরা যে দেশেই হোক না কেন, আমরা তো রাসায়নিক সার জমিতে দিই, সেই রাসায়নিক সারটা প্রয়োগ করার সময় তারা প্রয়োজনের অনেক বেশি প্রয়োগ করে ফেলেন। কেন এটা? এটার কারণটাই হচ্ছে এইটা যে আমরা যারা চাষ করেন তারা সবসময় একটা আতঙ্কে ভোগেন। চাষটা পুরোপুরি আপনার হাতের মধ্যে নয়, কিন্তু একটা ফ্যাক্টরির প্রোডাকশন, শিল্পাঞ্চলের কাজ, আপনি কতটা প্রোডাকশন কন্ট্রোল করছেন আপনার হাতে, চাষটা আপনার হাতে নয়। আপনার বর্ষা কেমন হবে, রৌদ্র কেমন হলো, ড্রট কেমন হলো, ফ্লাড, মাটির অবস্থা কেমন, সবকিছু নিয়ে তাহলে এটা একটা অনিশ্চয়তার জন্য তারা মনে করেন যে বেশি করে দিলে তাহলে মাটির মধ্যে খাদ্যের অভাব হবে না, তাহলে আমার যে চাষটা আমি করছি ফলনটা আমি বেশি পাবো। কিন্তু এই ফলনটা বেশি করতে গিয়ে সবাই আমরা এই অতিরিক্ত রাসায়নিক কৃত্রিম সার প্রয়োগ করার ফলে গাছের যা লাগছে তার অনেক বেশি মাটিতে জমা হয়ে যাচ্ছে, এবং সেইটা কিন্তু মাটির স্বাস্থ্যের জন্য দীর্ঘকালীন ধরে ভালো নয়। এবং এটা মাটির যে অম্লতা ধারণা করার ক্ষমতা সেগুলোকে পরিবর্তন করে দেয়। মাটির মধ্যে যে সমস্ত ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ইত্যাদি রয়েছে বা অন্যান্য জীবরা রয়েছে, পোকা মাকড় ইত্যাদি, তারা তো মাটির মধ্যে বাস করে। এই অতিরিক্ত সারের ফলে কিন্তু তারা মাটির মধ্যে মারা যাচ্ছে অথবা সেখান থেকে চলে যাচ্ছে। তাহলেও কিন্তু মাটির স্বাস্থ্যের ক্ষেত্রে এটা ভালোভাবে কাজ করে না। মাটির চরিত্র বদল করিয়ে দেয়, টেক্সচার বদল করিয়ে দেয়। এবং এই যে আমরা কৃষি দূষণের কথাটা বলি, এই কৃষি দূষণ তো এখান থেকেই হচ্ছে বর্ষার সময় বা সেচের জলে এই যে বিপুল পরিমাণে অতিরিক্ত রাসায়নিক আমাদের ক্ষেতের মধ্যে জমা হচ্ছে, সেগুলো জলধোয়া অবস্থায় আমাদের মাটির তলায় ভূগর্ভস্থ জলের মধ্যে চলে যাচ্ছে, অথবা আশেপাশে যে সমস্ত মিষ্টি জলের আধারগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় গিয়ে মিশে যাচ্ছে। তাছাড়াও এখন বলা হচ্ছে যে সামুদ্রিক অঞ্চলে, কোস্টাল এলাকা যেগুলো রয়েছে সেখানেও তো প্রচুর পরিমাণে কৃষি হচ্ছে, সেখানেও কিন্তু এই বিপুল পরিমাণে সারের ব্যবহার হচ্ছে, এবং সেই জল ধুয়ে সমুদ্রে পড়ার ফলে কিন্তু সমুদ্রের ক্ষেত্রেও নানান রকম পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। জলদূষণের একটা বিরাট বড় কারণ জলদূষণ এবং মৃত্তিকা দূষণ আমরা বলতে পারি। মূলত এটাকে আমরা কৃষি দূষণ বলি, যেটা আমাদের কৃষির ভবিষ্যতের জন্য কিন্তু ভালো নয়। একদম। এবং এই যে মানুষের অপর্যাপ্ত বা অপরিমেয় ব্যবহারের ফলে যে আমরা বিভিন্ন, হয়তো আমরা ঘরে ফসল তুলতে চাইছি, নিজেদের লাভের দিকটা দেখছি, কিন্তু তার ফলে প্রকৃতি নানান সাইড আমরা ক্ষতিগ্রস্ত করে ফেলছি নিজেদের অজান্তেই। সে কারণে মাটির স্বাস্থ্যের উন্নতির জন্য আমাদের যে
বিভিন্ন রকম বিস্তৃত কৌশল কিছু অবলম্বন করা প্রয়োজন, সেগুলো কি কি বজায় রাখা দরকার বলে আপনার মনে হয়? এটা একটা ভীষণ ভালো প্রশ্ন, যে এটা আমাদের প্রত্যেকের জানা উচিত যে মাটির স্বাস্থ্য ভালো রাখার জন্য আমি চাষটা কিভাবে করব। তাহলে প্রথম হচ্ছে এইটা যে আমাদের এই সচেতনতা বৃদ্ধি করতে হবে যে একেবারে আমরা চাইলে কৃত্রিম সার ব্যবহার বন্ধ করে দেবো এরকম তো করা সম্ভব হয়ে উঠবে না। তাহলে কৃত্রিম সার আমি নিশ্চয়ই দিতে পারি, রাসায়নিক সার, কিন্তু সেই সার তার যে মাত্রাটা বলে দেওয়া রয়েছে সেই মাত্রার মধ্যে যাতে আমি থাকি সেই সম্পর্কে আমাকে সচেতন হতে হবে। অনেক সময় আমরা প্রয়োজনে অপ্রয়োজনে কারণে অকারণে যেরকম কীটনাশক বেশি প্রয়োগ করে ফেলি, একইভাবে এই সারটা বেশি প্রয়োগ করে ফেলি। প্রথম স্টেপটা হচ্ছে এইটা যে আমরা আমাদের জমির সুষম খাদ্য গাছেদের বন্টন করার জন্য সেইটাকে একটু ব্যালেন্স করে চলবো, অপরিমিত দেব না। তার জন্য আমাদের একটু সচেতনতা, তার জন্য একটু এডুকেশন ট্রেনিং, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এইটা আমরা দেখবেন ওই যে বললাম যে চাষিদের একটা স্বভাবই হচ্ছে যে আমরা যে কাজটা করে এসেছি বংশ পরম্পরায় সেই ধরনের চাষ প্রক্রিয়াকরণটা করব। তার মধ্যে যেটা দেখতে পাওয়া যায়, যারা ধান চাষ করছেন তারা বছরের পর বছর ধান চাষ করছেন, যারা সবজি চাষ করছেন তারা বছরের পর বছর সবজি চাষ করছেন। এই অবস্থার একটা পরিবর্তন করার দরকার। তার কারণ হচ্ছে যদি আমি একই চাষ প্রত্যেক বছর করি তাহলে মাটি থেকে তারা এক একটি গাছের এক এক ধরনের খাদ্য উপকরণ লাগে। তাহলে আমি একটি বিশেষ গাছ যখন চাষ করছি সে কিন্তু মাটি থেকে ওই পরিমাণে তার অনুজ খাদ্যগুলো সমস্ত তুলে নিচ্ছে, তার যেটা দরকার। তাহলে প্রত্যেক বছর আমাকে বিপুল পরিমাণে সেই চাষটা দিতে হচ্ছে এবং অনুখাদ্য ইত্যাদি যা মাটি থেকে থাকছে সেগুলো সমস্ত চলে যাচ্ছে বা ডিপ্লিটেড হয়ে যাচ্ছে। এটাকে বন্ধ করার জন্য যে মাটির স্বাস্থ্যটা যাতে ভালো থাকে তাহলে উচিত ক্রপ রোটেশন করা, মানে কি শস্য চক্র ফলো করা। অর্থাৎ ভীষণ সুন্দর বাংলা শব্দটা, ঋতুচক্রের মতো শস্য চক্র। অর্থাৎ আমি ধান করলাম, মাঝখানে একটু সবজি চাষ করলাম, মাঝখানে একটা ডাল শস্য চাষ করলাম। ডাল শস্য চাষটাকে আমরা ভীষণভাবে উৎসাহিত করি মাঝে মাঝেই করার জন্য। তার কারণটা হচ্ছে দেখবেন গ্রাম বাংলা আজকাল ধইঞ্চে চাষ খুব হয়। সেটা কি করেছি, সেটাও এক ধরনের ক্রপ রোটেশন, আমরা বলি গ্রিন ক্রপিং, মানে সবুজ খাদ্য দেওয়া মাটিতে। অর্থাৎ ওই ধইঞ্চে বীজ ছড়িয়ে দিলাম চাষ হয়ে যাওয়ার পরে, তারপর যখনই গাছটা কিছুটা বড় হয়ে যাচ্ছে বা অনেক সময় ফুল এসে যাওয়ার পরে মাটির সাথে ভালো করে মিশিয়ে দিলে এরা কিন্তু অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনটাকে খুব ভালোভাবে সয়েল নাইট্রেটে পরিবর্তিত করতে পারে, যেটা কিনা মাটিতে নাইট্রোজেনের উপাদানটাকে ন্যাচারালি কৃত্রিমভাবে মাটির যে জৈব সারের চাহিদাটা সেটাকে কিন্তু ভীষণভাবে করতে পারে। আরেকটা সুবিধা হচ্ছে এই জৈব সারটা খুব ধীরে ধীরে রিলিজ হয়। তাহলে এই একবারে আমাদের মানে অজৈব সারটা যেরকম চটপট গাছ টেনে নেয়, এটা ধীরে দেয় বলে আমাদের কিন্তু মাটির মধ্যে এই নাইট্রোজেনটা ধরে রাখাটা আর একটু সুবিধা সুযোগ আমরা পাই। এবং এর ফলে যেটা হচ্ছে যে অনুখাদ্য অর্থাৎ আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টসও লাগে। আমরা সবসময় কি করি, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ এইগুলোকেই বেশি চিন্তা করি, ক্যালসিয়াম ট্যালসিয়াম এগুলো ছাড়াও, কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টসও গাছের অনুখাদ্য লাগে, যেরকম হচ্ছে মলিবডেনাম, কপার, জিঙ্ক, এই সমস্ত জিনিসগুলো অতি অল্প পরিমাণে গাছের লাগে। আমি যদি একই মাটিতে বিভিন্ন ধরনের চাষ করি তাহলে তাদের একই রকমের অনুখাদ্যগুলো লাগছে না, তাহলে মাটির মধ্যে সেই ব্যালেন্সটা থাকছে এবং মাটির মধ্যে যে বিভিন্ন ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এবার পোকা মাকড় ইত্যাদি থাকে, তারাও এই চক্রটা চলার ফলে তাদের জীবনটাও ভালো চলছে, সয়েলের টেক্সচার এবং মাটির মধ্যে দিয়ে বাতাস এবং জলের যে চলাচলটা সেটাও কিন্তু সহজাতভাবে এটা করতে পারে। 3 নম্বর যেটাকে বলা হয় সেটা হচ্ছে গিয়ে একটু রিডিউস টিলেজ। মাটির কর্ষণটাকে আজকাল বড্ড বেশি ডিপলি আমরা কর্ষণ করে ফেলছি, অর্থাৎ নিচের মাটি উপরে চলে আসছে, উপরের মাটিটা নিচে চলে যাচ্ছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের উপরে ভাগের মাটিটাই কিন্তু সব থেকে ফার্টাইল, সব থেকে ভালো। তাহলে সেই মাটিটাকে আমরা অতিরিক্ত বেশি মানে উপর নিচ করব না, এটাও কিন্তু মাটির ভালো স্বাস্থ্য রক্ষা করার জন্য করা। আর জমির চরিত্র অনুযায়ী একটু চাষ করাটা, অর্থাৎ আমার যদি জমি নিচু জায়গায় হয়, আমার যদি জমি জল জমার একটা টেন্ডেন্সি থাকে, তাহলে কিন্তু অতিরিক্ত সার প্রয়োগ করলে আমি দেখব যে জমির কিছু কিছু জায়গা সাদা হয়ে যাচ্ছে, একটা নুনের আস্তরণ পড়ে যাচ্ছে, সেখানে আমি আর কোনো গাছ উৎপাদন করতে পারছি না বা কোনো গাছ গজাচ্ছে না। তখন আমাকে বুঝতে হবে যে জমির কিন্তু একটা অম্লত্বের পরিবর্তন হয়ে যাচ্ছে। তার জন্য পদ্ধতি রয়েছে পরিবর্তন করার জন্য, ব্যালেন্সড হিসেবে করা, নির্দিষ্ট সময় দেয়া। আর একটা যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা কিছু কিছু চাষি ভাইরা করেন, কিছু কেউ করেন না, সেটা হচ্ছে মাটির স্বাস্থ্যের জন্য কিন্তু মাটির পরীক্ষা। যেরকম আমাদের শরীরের পরীক্ষার জন্য ব্লাড টেস্ট থেকে শুরু করে নানান রকম আমরা টেস্ট করে তবেই তো আমরা বুঝতে পারি যে শরীরের কোন জিনিসটা অভাব হচ্ছে বা কি সমস্যা হচ্ছে। মাটির টেস্ট বা সয়েল টেস্টিংটা কিন্তু এখন মানে বিভিন্ন সরকারি বেসরকারি জায়গায় এটা অ্যাভেলেবেল হয়েছে এবং অনেকে ছোটখাটো যন্ত্রপাতি কিনে নিজেরাও নিজেদের মতো মাটি টেস্ট করে নিতে পাচ্ছেন। করা উচিত, তার কারণটা হচ্ছে যে এতে আমরা নির্দিষ্টভাবে জানতে পারছি যে আমার জমিতে কি জিনিসের ঘাটতি রয়েছে। এই ঘাটতিটা যদি আমি সঠিকভাবে পূরণ করি, আমি না জেনে যেটার প্রয়োজনীয় হয়তো আমি প্রত্যেক বছর সেই সার দিয়ে যাচ্ছি, আমি দেখলাম যে আমার দরকার কপার কিন্তু আমি দিচ্ছি
জিঙ্ক, তাহলে সেইটা যদি আমি জানতে পারি তাহলে কিন্তু আমার খরচাটাও সাশ্রয় হবে এবং ঠিক সারটা প্রয়োগ হবে। এটাই বোধহয় বেশি করে দরকার। আমাদের নিজেদের স্বাস্থ্যের দিকে যেমন আমরা খেয়াল রাখি, মাটি যেহেতু আমাদেরকে খাদ্য যোগাচ্ছে, মাটি যেহেতু মা স্বরূপ, এবং তার স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য আমাদের বোধহয় প্রত্যেক কৃষক বন্ধুদেরকে একটা সয়েল হেলথ কার্ড করা, অন্ততপক্ষে মাটিটাকে নিয়ে কোথাও কাছাকাছি যে সমস্ত কৃষি বিজ্ঞান কেন্দ্র বা যেখানে হয় গবেষণাগারে, সেখানে গিয়ে পরীক্ষা করার দরকার রয়েছে। তাহলে আপনারা নিজেদের জমির চরিত্রটা বুঝতে পারবেন, সেই অনুযায়ী সার প্রয়োগ করতে পারবেন। একদম। আরেকটা জিনিস যেটা করি এই প্রসঙ্গে ছোট্ট করে বলে রাখার দরকার, সেটা হচ্ছে যে গাছকে দেখলে কিন্তু বোঝা যায় যে মাটিতে তার সমস্যা রয়েছে কিনা। যেরকম যদি প্রচুর পরিমাণে নাইট্রোজেন জমিতে থাকে তাহলে একবারে টকটকে সবুজ, যাকে আমরা বলি একদম গভীর সবুজ রং তাদের দেখতে পাওয়া যায়। দেখতে পাওয়া যাবে গাছ অনেক সময় হলদেটে হয়ে যাচ্ছে, পাতা শুকিয়ে যাচ্ছে, পাতাগুলো মুড়ে যাচ্ছে। সেগুলো কিন্তু ইন্ডিকেট করে যে মাটির মধ্যে কোথাও না কোথাও সমস্যা রয়েছে। কিন্তু সেটা কিন্তু বাইরে আপেক্ষিক দেখা, সত্যিকারের এক্স্যাক্ট কোন জিনিসটার সমস্যা হচ্ছে সেটার জন্য কিন্তু মাটি পরীক্ষা করাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। একদম, একদমই তাই। ডক্টর বাসু, আপনি কর্মসূত্রে হোক বা গবেষণার খাতিরে আপনি দীর্ঘদিন কানাডাতে থাকেন, সেখানকার প্রযুক্তিগতভাবে যে সমস্ত উন্নত দেশগুলো, তাদের যে মাটির স্বাস্থ্য ব্যবস্থাপনা আর আমাদের এখানে স্বাস্থ্য ব্যবস্থাপনা, দুটোর মধ্যে কেমন কি ফারাক বোঝেন বা দেখেন? ফারাক একটা বড় হচ্ছে যে আমাদের দেশে চাষের জমিগুলো খুব ছোট, অতি ক্ষুদ্র। হ্যাঁ, একই জায়গাতে কেউ হয়তো সবজি চাষ করছে, কেউ ফুল চাষ করছে, কেউ মশলা চাষ করছে, কেউ ধান চাষ করছে, এরকম পাশাপাশি ক্ষেতের মধ্যে রয়েছে। এইখানের ক্ষেতগুলি বিশাল, মানে 20,000 30,000 একর এরকম বিরাট, 50-60,000 এক একজন কৃষকের, বড় কৃষকদের 60,000 একর এরকম, যেগুলোতে ব্যবস্থাপনায় মানে সেগুলো মেকানাইজড কৃষি বলা হয়, অর্থাৎ সেগুলো যন্ত্রপাতি মেশিন দ্বারা চাষ করা, বীজ বপন, মানে সার দেওয়া, সমস্ত কিছু কন্ট্রোল করা হয়। তাহলে আমার এক্সপিরিয়েন্সে যেটা আমি মূলত প্রত্যক্ষ করে দেখেছি, আমাদের দেশে মাটির স্বাস্থ্যের জন্য যে পদ্ধতিগুলো আমরা খুব সহজে নিতে পারি, ওদের যেহেতু এটা খুব মানে শিল্প নির্ভর কৃষি, ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচার, ওদের একটা সিস্টেম ট্রানজিশন করা মানে কিন্তু বিপুল অর্থের প্রয়োজন হয়। তার কারণ আপনি একটা সিস্টেম থেকে আরেকটা জিনিসের পরিবর্তন করছেন। আমাদের ক্ষেত্রে এই যে ছোট ছোট পদ্ধতিগুলো আমরা বললাম, সেই ছোট পদ্ধতিগুলো আমাদের দেশে অ্যাপ্লিকেশন করা যতটা সহজ, যেহেতু আমাদের জমিগুলো ছোট, বিদেশে সেই জমিটাকে অ্যাপ্লিকেশন করাটা কিন্তু খরচ সাপেক্ষ, কারণ তাদের জায়গাটা বিশাল। কিন্তু তৎসত্ত্বেও এই মাটির স্বাস্থ্য নিয়ে তারাও কিন্তু অত্যন্ত মানে উদ্বিগ্ন, এবং এই মাটির স্বাস্থ্য নিয়ে প্রচুর গবেষণা ইত্যাদি তাদের মধ্যে কাজ হয়। সেখানে অজৈব চাষের ব্যাপারটাও রয়েছে, কিন্তু তারা কৃত্রিম চাষটাকে অনেক বেশি রেস্ট্রিকশন, যেহেতু মেশিনের মাধ্যমে দিচ্ছে, আমরা হাতে করে দিচ্ছি, তো হাতে করে দিলে আমি ঠিক তার কন্ট্রোল অ্যামাউন্ট করতে পারছি না। ওদের যেহেতু যন্ত্রের মাধ্যমে দেওয়া, আমি যদি মনে করি আমি 2 স্টেপ কমিয়ে দেবো বা 2 ভাগ কমিয়ে দেবো, ওরা সেটাকে আরো সুঠমভাবে করতে পারে। এবং ওদের এই জমির মধ্যে যে সারের বন্টনটা হচ্ছে, সেটা যদি একদম কম্পিউটার কন্ট্রোলড মেশিনের মাধ্যমে হচ্ছে, সেই বন্টন সিস্টেমটা অনেক বেশি মানে যাকে বলা হচ্ছে ইউনিফর্ম, সমবন্টন হচ্ছে। এবং তারপরে কি হচ্ছে, একই সময় দেখা যাবে গাছের চারাগুলো একই সাথে বড় হচ্ছে, একই সাথে ম্যাচিওর হচ্ছে। আগে পিছু এই জিনিসগুলো ওদের হয় না। সেই কারণটার জন্য কিন্তু মাটির স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হওয়া, এবং ওদের দেশেও মাটির স্বাস্থ্যের সমস্যা নানান রকম ভাবে জরাজীর্ণ কৃষিক্ষেত্রে করছে না তা নয়, কিন্তু ওদের ক্ষেত্রে যেটা বললাম যে যেহেতু এটা মেকানাইজ সিস্টেম, এই খরচটা ঠিক মতো করতে পারলে, ওদের খরচটা পড়ে যায় বিপুল, তাহলে কিন্তু এটাকে ওরা সুন্দরভাবে সুচারুভাবে কন্ট্রোল করতে পারে। আমাদের ক্ষেত্রে এতটা অর্থ তো একটা চাষির পক্ষে ব্যয় করা সম্ভব নয়, আর আমাদের চাষের জমিগুলো ছোট বলে এই যে বললাম মাল্টিপল রোটেশন চাষ করা, সেচটাকে বুঝে করা, যে জমিতে জল জমে অনেকে সে জমিতে আবার জল দিচ্ছেন, তাহলে আপনাকে দেখতে হবে জমির চরিত্রটা কিরকম। আমার জমি যখন মাটিতে জল ধরে রাখতে পারে, তাতে বেশি জল দিলে কিন্তু আমার এই ফার্টিলাইজার বন্টনের ক্ষেত্রে একটা সমস্যা এসে যাবে, সেইগুলোকে দেখে করতে হবে। অর্থাৎ মাটির চরিত্র, গাছের চরিত্র, কি ধরনের চাষ আমি করছি, সেইগুলোকে বুঝে আমার চাষের ব্যবস্থাটা দেখতে হবে। আর মাটির স্বাস্থ্য উন্নতির জন্য আমাদের এই দেশে, ভারতবর্ষে বা আমাদের কৃষিভিত্তিক যে সমস্ত এলাকাগুলো রয়েছেন, বা আমাদের কৃষক বন্ধু যারা চাষাবাদের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছেন, তাদেরকে কিরকম কি করণীয় হওয়া উচিত বলে আপনার মনে হয়? আমার যেটা একেবারে মানে ফিল্ড এক্সপিরিয়েন্স যেটা মনে হয়েছে, সেটা হচ্ছে যে এখনো কিছু জায়গায় না সচেতনতার একটা অভাব রয়েছে। অর্থাৎ এই যে বাইরের দেশে একটা কনসেপ্ট রয়েছে, যেটাকে বলা হয় যে কন্টিনিউয়াস লার্নিং। অর্থাৎ আমি কৃষিকাজ করছি, কিন্তু কৃষিকাজ করার সাথে সাথে আমি কিন্তু প্রতি বছরই ট্রেনিং নেব, উন্নত কৃষি মান কি কি হচ্ছে, সরকারের নতুন পদক্ষেপ কি বা রেগুলেশন রেস্ট্রিকশন কি, তার সাথে এরা যুক্ত। এই শিক্ষার প্রসারটার আমাদের মধ্যে প্রয়োজন রয়েছে। অর্থাৎ এই যে জমির চাষ করার পদ্ধতিগুলো
পরিবর্তিত হয়ে যাচ্ছে। এরকম চাষ কিন্তু আমাদের দেশে, এই যে চাষের যে আমরা ঋতুচক্র বলছি, চাষের চক্র বলছি, এটা যে আমাদের দেশে আগে ছিল না তা কিন্তু না, একটা সময় ছিলই। তাহলে এই সম্পর্কে মানুষকে সচেতনতা করা, কোন ধরনের চাষের পরে কোন জিনিসটা করব, কার পরে ডাল দেব, ডালের পরে কি লাগাবো, তারপরে কি লাগাবো, এই যে তার কিন্তু প্রচুর গবেষণা হয়েছে। সেই সুনির্দিষ্ট পথগুলোকে আমাদের জানার দরকার। যতটা বেশি এই নলেজ লেভেলটা যদি তারা বাড়াতে পারে এবং একটা ট্রেনিং বা এই যে কৃষি সহায়তা কেন্দ্রগুলোর সাথে তারা যদি যুক্ত থাকতে পারেন, এই ইনফরমেশন বা তথ্যগুলো তারা প্রায়োগিক ক্ষেত্রে আনতে পারলেই কিন্তু মাটির স্বাস্থ্যের ক্ষেত্রে তারা একটা বড় পরিবর্তন আনতে পারবেন। এবং ওই অনেকে খরচা বাঁচানোর জন্য ওই সয়েল টেস্টিংটা করতে চায় না, এই জিনিসটাকে কম্পালসারি করা উচিত যে সয়েল টেস্টিং বা সয়েল কার্ডটা প্রত্যেককে করতে হবে। এইটাও তো একটা আপনার কথা রেস্ট নে বলি যে সয়েল হেলথ কার্ড যেটা রয়েছে সেটা করতে চান না, তাদের মধ্যে কিছু একটা অনীহা রয়েছে। এই যে হেলথ কার্ড করার জন্য বা তার খরচ কতটা হতে পারে, যে কারণে কৃষকরা হয়তো পিছিয়ে যাচ্ছেন? খুব বেশি কি? না না, খরচটা বেশি নয়। এটা অনেকে ভয় পান যে আমার জমির চরিত্রে যদি কিছু খারাপ বেরোলো, তাহলে সেটা সরকারের যদি কিছু নোটিফিকেশন দিল বা সেখানে যদি সরকার কিছু বারণ করে, এইটা একটা আতঙ্ক। অনেক সময় হয় না, আমরা ডাক্তারের কাছে যেতে ভয় পাই যে ডাক্তারবাবু যদি এটা বলে, আচ্ছা না জেনে তো ভালোই আছি, হট করে গিয়ে বললো এই অসুখটা হয়েছে, তাহলে আমার মনটা ভেঙে যাবে। এরকম অনেকে চিকিৎসা করতে চান না, এমন মানসিকতা শহরেও দেখতে পাওয়া যায়। কিন্তু আমি যদি আগে থেকে জানতে পারি, এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সরকার সাহায্য করার জন্যই এই কার্ডটা তৈরি করতে চাইছেন। তার কারণ আমাদের দেশের মাটি চরিত্রগুলো বদলে যাচ্ছে, দূষণ বাড়ছে, সারের প্রয়োগ বাড়ছে, আমরা না জেনে অনেক সময় অপ্রয়োজনীয় সার ব্যবহার করে ফেলছি, জায়গায় অপ্রয়োজনীয় সার ব্যবহার করছি, তাহলে সেটা তো জমির স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। এই সম্পর্কে যে ভুল ধারণাগুলো, যে জমির চরিত্র পাল্টে দেবে, সরকার হয়তো আমাকে চাষ করতে দেবে না, বা ইন্সপেকশন হবে, এই ব্যাপারগুলো না। এই যে সচেতনতাটা, এটা কিন্তু কৃষি কেন্দ্রগুলোকে আরো বেশি করে চাষিদের সাথে বসতে হবে, আলোচনা করতে হবে, তাতে গ্রাম পঞ্চায়েত হোক বা কৃষক সভা হোক, এগুলোতে বেশি করে তাদের মধ্যেই সচেতনতা বৃদ্ধি করা, যাতে যেরকম আমরা আধার কার্ড করার জন্য সবাই যাচ্ছি, এইটাও করার জন্য যাতে সবাই আসতে পারে। এবং এটা ভয় নয়, এটা আমার ভালোর জন্য, এই জিনিসটা বুঝতে হবে। এটা খুব একটা বাস্তব উদাহরণ দিয়েছেন যে আমরা সবসময় এই আতঙ্কের মধ্যে থাকি যে যদি ডাক্তারের কাছে গিয়ে আমার এই অসুখটা ধরা পড়ে তখন আমার কি হবে মনের অবস্থা, সেই ভেবে আমরা অনেকেই যাই না। এটা খুব বাস্তব কথা। এবং আমাদের কৃষক বন্ধুদের মধ্যে এমনও কিছু রয়েছেন যাদের মধ্যে এই সচেতনতার অভাব তো রয়েইছে, সেই সাথে তারা নিকটবর্তী যে সমস্ত এডিও অফিস রয়েছে, সহকৃষি অধিকর্তার করণ রয়েছে, সেখানে বা ফিল্ড লেভেলে যারা রয়েছে, কৃষক মিত্র যে সমস্ত লোকজনরা কাজ করেন, তাদের সঙ্গে তো যোগাযোগ করেন না। অনেক সময় এটাও ভয় পান যে জমির চরিত্রে যদি একটা কিছু বেরোলো যে ভালো নয়, বা ধরুন অম্লধর্মী হয়ে গেছে, বা তাহলে হয়তো ভয় পায় যে মহাজনের থেকে যে ঋণ পাবে, বলে তোর জমিতে তো সমস্যা রয়েছে, তাহলে তোকে এবছর ঋণ দেবো না, বা তুই আগে মাটি টাটি ঠিক কর। এই যে আতঙ্কটা, যে আমার সম্পর্কে জানলে এটা একটা সামাজিক স্টিগমাও এর সাথে কাজ করে, যে আমার জমির চরিত্র ভালো নয়। কিন্তু সেটা আদৌ সেটা নয়। জমিটাকে ভালো করার জন্য, তার স্বাস্থ্যটাকে ভালো করার জন্য এই কাজটা করা। এই ভীতি, এই সচেতনতার অভাবটা কিন্তু আমাদের চাষের ক্ষতি করছে। এইটা থেকে আমাদের বেরোনোর দরকার। একদমই তাই। আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ। আমরা আজকের আলোচনা করলাম মাটির স্বাস্থ্য উন্নয়নের জন্য সর্বোত্তম ব্যবস্থাপনা পদ্ধতি। এই ব্যাপারে বিস্তারিতভাবে এবং সুন্দরভাবে কৃষকদের যে ভয় কাটানোর কিছু কথা, কিছু টিপস, কেমন কি হওয়া উচিত, শস্য চক্র কেমনভাবে কি করবেন, সে ব্যাপারে খুব সুন্দরভাবে বুঝিয়ে বললেন প্রবাসী বাঙালি ডক্টর সৈকত কুমার বাসু। আর সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার কথা হবে ডক্টর বাসু। নিশ্চয়ই, নমস্কার। আপনাদের অনুষ্ঠান এসে ভীষণ ভালো লাগলো। আবার দেখা হবে। শ্রোতা বন্ধুদের আমার প্রণাম জানাই। সবাই ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। নমস্কার। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা, ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন। আমাদের ফোন নম্বর 0332457262, ইমেল আইডি radiojeu@gmail.com, ইউটিউব চ্যানেল রেডিও জেইউ এবং ইনস্টাগ্রাম radio_ju। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এই পর্যন্ত। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ।
ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার।